আজকে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের যে সেকেন্ড চ্যাপ্টার রসায়নেরই চ্যাপ্টার গ্যাসের আচরণ, এই গ্যাসের আচরণ নিয়ে আলোচনা করব। গ্যাসের আচরণ সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমাকে গ্যাসীয় পদার্থ কি বৈশিষ্ট্য সেগুলো বলতে হবে। গ্যাসীয় পদার্থের কি বৈশিষ্ট্য? আমরা জানি পদার্থ তিন রকমের হয়: কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। তার মধ্যে গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে আন্তঃআণবিক যে ফাঁকা স্থানটা থাকে সেটা অনেক বেশি থাকে, আর গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে আকর্ষণ বলটাও অনেক কম হয়। সেই কারণে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন থাকে না, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার আয়তনই ধারণ করে। এছাড়া গ্যাসীয় পদার্থের অনেক কিছু বৈশিষ্ট্য আছে, যেমন প্রসারণশীলতা, একটু চাপ কমিয়ে দিলেই প্রসারিত হয়, আবার চাপ বাড়িয়ে দিলেই সংকুচিত হয়, সংকোচনশীলতা। তারপর গ্যাসের ব্যাপন ধর্মটা একটা খুব ভাইটাল ধর্ম, ব্যাপন ধর্ম, ডিফিউশন। গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক ফাঁকা স্থানটা অনেক বেশি থাকার জন্য গ্যাসের অণুগুলি অন্য যে কোনো গ্যাসীয় মাধ্যমে খুব সহজেই প্রবেশ করতে পারে। যেমন বায়ু মাধ্যমে হয়তো অন্য কোনো গ্যাস খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, যে কোনো গ্যাস খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, কেননা যেহেতু গ্যাসের অণুগুলির মধ্যে ফাঁকা স্থানের পরিমাণটা অনেক বেশি থাকে, সেই জন্য অন্য কোনো গ্যাসীয় অণু খুব সহজেই ওই ফাঁকা স্থানের মধ্যে প্রবেশ করতে পারে। ব্যাপনের হারটা অনেক বেশি হয় গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে গ্যাসের চাপ। গ্যাসের চাপ ডিপেন্ড করে গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে গ্যাসের অণুগুলি ইতস্তত বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে। গ্যাসের অণুগুলির কিন্তু নির্দিষ্ট কোনো গতিবেগ নেই। গ্যাসের অণুগুলির বেগ 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে। হ্যাঁ, বিভিন্ন পাত্রের বিভিন্ন স্থানে বিভিন্ন অণুর বেগ বিভিন্ন। হ্যাঁ, একেবারে মাঝে যে অণুগুলো থাকে তাদের বেগ টেন্স টু 0 ধরে নেওয়া হয়, দিয়ে যত সাইডে যাবো, মানে দেওয়ালের দিকে যাব, তত গ্যাসের অণুগুলির বেগ আস্তে আস্তে বাড়তে থাকে। তো গ্যাসের যে অণুগুলির বিক্ষিপ্ত বেগ, এই বিক্ষিপ্ত বেগের ফলে গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে সংঘর্ষ ঘটায়, আর এই ইতস্তত সংঘর্ষের ফলে অণুগুলি পাত্রের দেওয়ালের সঙ্গেও সংঘর্ষ ঘটে অণুগুলির সাথে। এই পাত্রের দেওয়ালের মধ্যে এই যে সংঘর্ষগুলি ঘটে, লম্বভাবে যে সংঘর্ষগুলি ঘটে, পাত্রের দেওয়ালে লম্বভাবে যে বল প্রয়োগ করে গ্যাসের অণুগুলো, সেটাই হচ্ছে গ্যাস কর্তৃক পাত্রের দেওয়ালে প্রযুক্ত চাপ। আমরা চাপের ডেফিনিশনটা জানি যে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকেই চাপ বলা হয়। তো এই গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে, যে ধাক্কা দেয়, সেটাই হচ্ছে গ্যাসের চাপ। আমি একটা ডায়াগ্রামের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। এই যে এটা একটা পাত্র, এই পাত্রে গ্যাসের অণুগুলোকে রাখা হয়েছে। তো এই গ্যাসের এখন একটা গ্যাস রয়েছে, এগুলো গ্যাসের অণু। তো এই গ্যাসের অণুগুলো এখন কি হয়, বিক্ষিপ্তভাবে ছুটে বেড়ায়, ফলে এই পাত্রের দেওয়ালে লম্বভাবে গ্যাসের অণুগুলো একটা বল প্রয়োগ করে। পাত্রের দেওয়ালে লম্বভাবে গ্যাসের অণুগুলো বল প্রয়োগ করে। এই যে বলটা প্রয়োগ করছে পাত্রের দেওয়ালে, এটাকেই বলা হয় গ্যাসের চাপ, প্রেসার। পি দিয়ে প্রকাশ করা হয় গ্যাসের চাপ। এখন এই যে গ্যাসের চাপ, এই গ্যাস কর্তৃক পাত্রের দেওয়ালে প্রদত্ত চাপ, এই চাপের একক আছে। হ্যাঁ, সিজিএস পদ্ধতিতে চাপের একক আমাদের ক্লাস 9 আমরা পড়েছি। চাপের একক হচ্ছে ডাইন পার বর্গ সেন্টিমিটার। এসআই পদ্ধতিতে গ্যাসের চাপ নিউটন পার বর্গমিটার। এগুলো হলো সিজিএস এবং এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক। এছাড়া গ্যাসের আরো চাপের অনেক কিছু একক আছে, যেমন বার, হ্যাঁ, অ্যাটমসফিয়ার, এক বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, এক বায়ুমণ্ডলীয় চাপ সম্পর্কে একটু বলে দিই। এক বায়ুমণ্ডলীয় চাপটা হচ্ছে যে চাপটা আমরা অনুভব করি, সমুদ্র পৃষ্ঠে যে চাপটা অনুভব করা হয়, সেটাই হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ। 45 ডিগ্রি অক্ষাংশে বায়ুমণ্ডল সমুদ্র পৃষ্ঠে যে চাপ প্রয়োগ করে, সেটাই হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ। আর এই এক বায়ুমণ্ডলীয় চাপটা 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান হয়, মানে 76 সেন্টিমিটার পারদস্তম্ভ যে চাপ প্রয়োগ করে, সেটাই হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপের সমান। এটা মান নির্ণয় করা যায়। তো নেক্সট, এরপর আমরা চলে যাব এই যে গ্যাসের চাপ সংক্রান্ত এবং গ্যাসের আয়তন, চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, এই সম্পর্ক নিয়েই
বিজ্ঞানী বয়েল একটা সূত্র দিয়েছেন, এটাকে বয়েলের সূত্র বলা হয়, খুব ইম্পর্টেন্ট সূত্র বয়েলের সূত্র। এই বয়েলের সূত্রটা হলো বয়েলস ল। সূত্রে কি বলা হয়েছে? বয়েলের সূত্রে বলা হয়েছে নির্দিষ্ট ভর, গ্যাসের ভর যদি নির্দিষ্ট থাকে এবং উষ্ণতা যদি নির্দিষ্ট থাকে, নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট ভরের, ঠিক আছে, নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বা কোনো গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের সহিত ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, মানে ভি ভার্সেস 1/p। যদি গ্যাসের আয়তন ভি হয় আর গ্যাস কর্তৃক প্রযুক্ত চাপটা যদি পি হয়, হ্যাঁ, তাহলে ভি ইনভার্সলি প্রপোর্শনাল পি, পি এর সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ চাপ বৃদ্ধি করলে আয়তনটা ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, এটা পি প্রপোর্শনাল 1/p, এটাও আমরা বলতে পারি, একই ব্যাপার। ঠিক আছে, চাপ বৃদ্ধি করলে আয়তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, আয়তন কমে যাবে, চাপ কমালে আবার আয়তন বেড়ে যাবে। এটাই হচ্ছে বয়েলস ল, পি ভার্সেস 1/v আর ভি ভার্সেস 1/p। বা এটা আমি লিখতে পারি পি ইকুয়াল টু কে বাই ভি। কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটাকে ভেদ ধ্রুবক বলা হয়। ঠিক আছে, পি ইকুয়াল টু কে বাই ভি, বা সমানুপাতিক চিহ্নকে সমান করার জন্য একটা কনস্ট্যান্ট আনা হয়েছে, ক্রস গুণ করব, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাকে বক্স করে দিলাম। এটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের মানটা ওই গ্যাসের ভর এবং উষ্ণতার উপর নির্ভরশীল। বা এটাকে এভাবেও লেখা যায়, অঙ্ক করার সময় কাজে লাগবে, P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3, এটা লেখা যেতে পারে। মানে চাপ আর আয়তনের গুণফলটা ধ্রুবক। অর্থাৎ আমি সূত্রটা আবার বলে দিচ্ছি, নির্দিষ্ট ভরের গ্যাসীয় পদার্থের উষ্ণতা স্থির থাকলে চাপ আয়তনের সহিত ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, বা আয়তন চাপের সহিত ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটাই হলো বয়েলের সূত্র, এটা হলো তার গাণিতিক রূপ। ঠিক আছে, নিউমেরিক্যাল প্রবলেমের জন্য এই রিলেশনটা আমাদের খুব কাজে লাগবে, P1 V1 ইকুয়াল টু P2 V2। নেক্সট আমরা চলে যাব, কিছু লেখচিত্র আছে, বয়েলের সূত্র সংক্রান্ত কিছু লেখচিত্র আছে, লেখচিত্রগুলো আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্রথমেই এই লেখচিত্রটা খুব ইম্পর্টেন্ট, পি বনাম 1/v, এই লেখচিত্রটা পি বনাম 1/v লেখচিত্রটা কি? আমি একটা লেখচিত্র অঙ্কন করছি, এটা এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ, এটা ওয়াই অ্যাক্সিস। এক্স অক্ষ বরাবর সবসময় স্বাধীন রাশিগুলোকে লেখা হয়, স্বাধীন রাশিগুলোকে এক্স অক্ষ বরাবর প্লট করা হয়। তাহলে আমাদের চাপ আর আয়তনের মধ্যে চাপ, সরি, এটা পি ভার্সেস ভি হবে। চাপ আর আয়তনের মধ্যে স্বাধীন রাশি হচ্ছে ভি, আগে আয়তন তারপরে চাপ, আগে আয়তন এসছে তারপরে তার উপর চাপ প্রয়োগ করা হয়। তাহলে আয়তনটাকে আমি এক্স অ্যাক্সিস বরাবর প্লট করলাম আর ওয়াই অ্যাক্সিস বরাবর পিটাকে প্লট করলাম। অপেক্ষাকৃত যেটা বেশি স্বাধীন রাশি সেটাকে এক্স অক্ষ বরাবর প্লট করা হবে, আর যেটা নির্ভরশীল রাশি সেটাকে ওয়াই অক্ষ বরাবর প্লট করা হবে, পিভি। দেখা যাচ্ছে এই পি বনাম ভি রিলেশনটা একটা আমাদের ভালো করে মনে রাখতে হবে, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। পিটা হচ্ছে এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর আর ভিটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ, সমপরাবৃত্তের সমীকরণ। এই যে এইরকম কার্ভটা হবে, এটা হলো একটা সমপরাবৃত্তের সমীকরণ, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। হ্যাঁ, সমপরাবৃত্ত, লেখচিত্রের প্রকৃতি হচ্ছে সমপরাবৃত্ত, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কয়ার। এটা হলো পিভি, খুব ইম্পর্টেন্ট এটা লেখচিত্র, পি বনাম ভি লেখচিত্র। নেক্সট আমরা চলে যাব পিভি বনাম পি। এটা কি রকম হবে? পি বনাম পি, আবার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা মূল বিন্দু, এটা এক্স এটা ওয়াই, স্বাধীন রাশি হচ্ছে পি, নির্ভরশীল রাশি হচ্ছে পিভি। স্বাধীন রাশিকে এক্স অ্যাক্সিস বরাবর প্লট করব। এখন আমরা অ্যাকর্ডিং টু বয়েল সূত্র আমরা জানি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে পিভির মানটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকে, মানে পিভির মান কোন কোন রাশির উপর নির্ভর করে না, ওটা ধ্রুবক। তাহলে আমরা এখানে লিখতে পারি যে পি এর উপর পিভির মান ডিপেন্ড করে না, মানে এক্স অ্যাক্সিসের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এটা হবে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে পি বনাম পি লেখচিত্র, এক্স অক্ষের সমান্তরাল। এরপর ঠিক একইভাবে আছে পিভি বনাম ভি, ওই একই রকম ভাবে পি বনাম ভি
এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এইদিকে আমরা প্লট করলাম ভি স্বাধীন রাশি, এদিকে পিভি, এটাও পিভির মানটা যেহেতু কনস্ট্যান্ট ভি এর উপর ডিপেন্ড করবে না, এটাও এক্স অক্ষের সমান্তরাল হবে, পিভি বনাম পি, এটাও হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। নেক্সট আর একটা লেখচিত্র আছে, পি বনাম 1/v, এই লেখচিত্রটা, এটা কিরকম হবে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা মূল বিন্দু, এইদিকে 1/v স্বাধীন রাশি প্লট করলাম, এদিকে পি, তাহলে p ইকুয়াল টু 1/v রিলেশনটা একটু লিখে নিই, pv ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা জানা আছে অ্যাকর্ডিং টু বয়েলস ল, p ইকুয়াল টু k/v, p ইকুয়াল টু k/v, তাহলে এখানে দেখো ভালো করে, p টা হচ্ছে y, y অ্যাক্সিস বরাবর প্লট করেছি, k টা কনস্ট্যান্ট 1/v, হ্যাঁ 1/v টা হচ্ছে x, তাহলে y ইকুয়াল টু kx, y ইকুয়াল টু kx হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, y ইকুয়াল টু kx। তাহলে লেখচিত্রের প্রকৃতি হবে মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে। v বনাম 1/p টাও কিন্তু ওটাও সেম হবে, v বনাম 1/p, ওটাও মূল বিন্দুগামী সরলরেখা হবে, ওটা তোমরা বাড়িতে করবে যেটা। এই লেখচিত্রগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, খুব ইম্পর্টেন্ট লেখচিত্র। আর একটা লেখচিত্র আমাদের আছে যেটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেটা হচ্ছে log p বনাম log v, এই লেখচিত্রটা খুব ইম্পর্টেন্ট, এটা মাধ্যমিকের জন্য হয়তো অতটা ইম্পর্টেন্ট নয়, তাও তোমরা শিখে রাখো জিনিসটা। log p log v, log এর আমরা ক্লাস 10 এও log আমাদের রয়েছে ম্যাথে, আমরা জানি pv ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে বোথ সাইড log নিচ্ছি, log pv ইকুয়াল টু log k, log p প্লাস log v, ইনটু থাকলে প্লাস হয়ে যায়, ইকুয়াল টু log k, এটা log এর নিয়ম দিয়ে along x axis along y axis, এদিকে আমরা log p করলাম, এদিকে log v করলাম, ঠিক আছে না। log v টা হচ্ছে স্বাধীন রাশি, log p টা হচ্ছে নির্ভরশীল রাশি, ঠিক আছে। তাহলে log p টা হচ্ছে y প্লাস x ইকুয়াল টু c, ঠিক আছে।